সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম 2025 সালে এসএলএসটি সংস্কৃত পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে, এবং সেই প্রশ্ন উত্তরের মধ্যে আমি কিছু ব্যাকরণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই বাকি যে আমাদের ব্যাকরণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করব এবং তার উত্তরটাও জেনে নেব। তো দেখো, প্রথমটা বলছে যে বহুলযুক্ত ইষ্টন। বহুলযুক্ত ইষ্টন, এটা এই প্রত্যয়টা কি হবে সেটা আমাদেরকে লিখতে হবে। আমাদের চারটে অপশন ছিল, তো এখানে যে উত্তরটা হবে বহুলযুক্ত ইষ্টন করলে হবে বং হিষ্ঠ। বং হিষ্ঠ। একটা কথা দেখো, এবার এই ইষ্টন এটা একটা প্রত্যয় এবং এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এটা কখন হয়? অনেকের মধ্যে মানে অনেকগুলো ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন, অনেকের মধ্যে যখন একটির উৎকর্ষ আর অপকর্ষ বোঝানো হয়, সেক্ষেত্রে শব্দের সঙ্গে দুটো প্রত্যয় যুক্ত হয়। একটা হলো তম প্রত্যয় আর একটা হচ্ছে এই ইষ্টন প্রত্যয়। তো এখানে যেহেতু ইষ্টন প্রত্যয় দিয়েছে যে বহুল যুক্ত ইষ্টন, মানে বহুল মানে বহু পরিমাণ, তার সাথে ইষ্টন প্রত্যয় করলে হবে বংহিষ্ট। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে? বংহিষ্ট। নেক্সট বলছে দেখো, মাতু নীলিয়তে কৃষ্ণ। এটা কারক থেকে দিয়েছে, মাতু নীলিয়তে কৃষ্ণ। এখানে হচ্ছে এই মাতুর তলায় দাগ হবে। বলতে হবে যে এই মাতু পদে মানে কোন সূত্রানুসারে অপাদান কারকটা হয়েছে। নিচে অপশনে চারটে সূত্র দেওয়া রয়েছে এবং তার মধ্যে কোন সূত্রানুসারে অপাদান কারক হয়েছে সেটা বলতে হবে। এখানে যে সূত্রানুসারে অপাদান কারক হয়েছে সেটা হচ্ছে, সূত্রটার নাম হলো কি অন্তর্ধৌ। অন্তর্ধৌ যে নাম দর্শন মিচ্ছতি। অন্তর্ধৌ যে নাম দর্শন মিচ্ছতি। এবার এই সূত্রটার মানেটা জেনে নিই। অন্তর্ধৌ মানে কি? অন্তর্ধান বোঝাচ্ছে। অর্থাৎ বলতে চাচ্ছে যে যার দর্শন থেকে সরে যাওয়া হয়, মানে মাতু নীলিয়তে কৃষ্ণ, তার মানে কৃষ্ণ তার মায়ের দৃষ্টি থেকে লুকিয়ে গেছে। তাহলে যার দর্শন থেকে সরে যাওয়া, এখানে যেহেতু মায়ের দর্শন থেকে সরে যাওয়া হয়েছে, সেই জন্য মাতু পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। মাতু কোথায় আছে? মাতৃ শব্দের পঞ্চমীর এক বচনে আছে মাতু। মাতা মাতারৌ মাতারা, মাতারাম মাতারৌ মাতৃ, মাত্রা মাতৃভ্যাম মাতৃভি, মাত্রে মাতৃভ্যাম মাতৃভ্য, মাতু মাতৃভ্যাম মাতৃভ্য, মাতু মাত্র মাতৃনাম। তাহলে মাতু কোথায় দেখলাম আমরা? পঞ্চমীর এক বচনে আছে। আমাদের মাতৃ শব্দের পঞ্চমীর এক বচনে আছে মাতু। তাহলে কেন মাতুতে তাহলে হলো কোন সূত্রানুসারে? এই অন্তর্ধৌ যে নাম দর্শন ইচ্ছতি, মানে যার দর্শন থেকে তুমি সরে যাওয়া বোঝাবে, মানে যার দর্শন থেকে সরে যাওয়া বোঝায়, সেই পদে অপাদান কারক হয়। নেক্সট বলছে কি, হিংস ধাতুর লোট প্রথম পুরুষ এক বচন। হিংস ধাতুর লোট প্রথম পুরুষ এক বচন, রূপটা কি হবে সেটা আমাদেরকে লিখতে হবে। চারটে অপশন রয়েছে, তার মধ্যে কোনটা হবে সেটা বাছতে হবে। হিংস ধাতু মানে হচ্ছে হত্যা করা। এবার হচ্ছে কি লোট বলেছে, তাহলে এটা হচ্ছে পরস্মৈপদী ধাতু, এবং পরস্মৈপদী ধাতুর লোটের রূপটা কি? তু তাম অন্তু, হি তম ত আর আনি আব আম। তু তাম অন্তু আমাদের বলেছে যে প্রথম পুরুষ এক বচন, মানে একদম প্রথমে, প্রথম পুরুষ প্রথমে, তারপরে মধ্যম পুরুষ, তারপরে উত্তম পুরুষ, একদম এক বচনের রূপটা চেয়েছে। তাহলে এই যে উত্তরটা হবে সেটা হবে হিনস্তু। উত্তরটা হবে কি? হিনস্তু। হস্যই হয় হস্যি, দন্তান্ন দন্ত শয়তয় হস্য, হিনস্তু। তু তাম অন্তু, হি তম ত আর আনি আব আম। নেক্সট হচ্ছে রাজনী ইব আচরতি। রাজনী ইব আচরতি, এটা এক কথায় প্রকাশ দিয়েছে। এটা কি হবে? এক কথায় প্রকাশ করলে হবে রাজন নতি। এক কথায় প্রকাশ করলে হবে রাজন নতি।
আর যদি দিত রাজা নম ইব আচরতি তাহলে হতো রাজিয়তি। রাজা নম ইব আচরতি দিত তখন হতো রাজিয়তি। আর যেটা রাজনী ইব আচরতি দিয়েছে তাই উত্তরটা হবে রাজন্যতি। নেক্সট হচ্ছে বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি। এটা বাচ্চান্তরিত করতে হবে, মানে এটা তোমার কচ্চি বাচ্চে দেওয়া রয়েছে, এটাকে অন্য বাচ্চা অর্থাৎ কর্ম বাচ্চে নিয়ে যেতে হবে। তো আমরা বাচ্চ পড়ার সময় জেনেছিলাম যে কর্মবাচ্য করতে গেলে কি করতে হয়। কর্মবাচ্য করতে গেলে কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, আর আমাদের যে কর্ম থাকে তাতে প্রথমা বিভক্তি হয়ে যায়, আর যে ক্রিয়াটা থাকে সেটা হচ্ছে কর্ম অনুযায়ী ক্রিয়াটা হবে এবং ক্রিয়াটা অবশ্যই আত্মনেপদী হবে। এই হচ্ছে কর্মবাচ্যের সংজ্ঞা। তাহলে এবার আমাদের এটাকে এবার কর্মবাচ্য করলে কি হবে, বললাম যে কর্তা তাতে তৃতীয়া বিভক্তি হয়ে যায়। তাহলে বালিকা, বালিকা হচ্ছে লতা শব্দের মতো, লতা লতে লতা, লতাম লতে লতা, লতয়া লতাভ্যাম লতাভি, যেহেতু একজন বালিকাই বোঝাচ্ছে তাহলে লতয়া, সেই জন্য বালিকাটাকে বালিকয়া, বালিকয়া হয়ে গেল। এটা কর্তায় তৃতীয়া বিভক্তি। এবার কর্মে হবে প্রথমা বিভক্তি, বালিকয়া বৃক্ষ। এখানে দুটো দুটো কিন্তু কর্ম দেখতে পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে বৃক্ষটা আমাদের কি হবে, প্রথমা করলে হয়ে যাবে বৃক্ষ, বালিকয়া বৃক্ষ। এবার পুষ্পং, পুষ্পং পুষ্পংটা পুষ্পংই থাকবে, যেহেতু দুটো কর্ম, মুখ্য কর্মটাই কাজ হবে আমাদের। আর চিনতি, বললাম যে কর্ম অনুযায়ী ক্রিয়া হবে এবং ক্রিয়াটা কিন্তু অবশ্যই আত্মনেপদী হবে। তাহলে চিনতিটা যদি আমরা চি ধাতু চয়ন করা বোঝায়, মানে তোলা, ফুল তোলা, সেই চয়ন করা, চি ধাতুর আত্মনেপদীতে রূপ হবে কি চি অতে। তাহলে আমাদের কর্মবাচ্য করলে কি হলো, এটা আমরা করলাম কর্মবাচ্য, বালিকয়া বৃক্ষ পুষ্পং চিয়তে। নেক্সট হচ্ছে ড্যাশ সম্পদ। নিচে চারটে অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা হবে, কোন সর্বনাম পদটা হবে সেটা বলতে হবে। ড্যাশ সম্পদ, তার মানে সম্পদ হচ্ছে এখানে বিশেষ্য বোঝাচ্ছে বা তার বিশেষণ কিছু বোঝাতে হবে। তো সম্পদ বলেছে মানে এই সম্পদ বা ওই সম্পদ এরকম কিছু। এখন জানতে হবে যে সম্পদ শব্দটা এটা কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ, তাহলে বিশেষ্য যা হবে বিশেষণও তাই, তার মানে বিশেষ্য যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে বিশেষণকেও আমাকে স্ত্রীলিঙ্গে নিয়ে যেতে হবে, স্ত্রীলিঙ্গের রূপটাই বসাতে হবে। চারটে যে অপশন ছিল ভালো করে খেয়াল করে দেখো যে ওর মধ্যে কিন্তু একটাই শুধু স্ত্রীলিঙ্গ ছিল আর বাকিগুলো কিন্তু সব পুংলিঙ্গ ছিল। এখানে যে উত্তরটা হবে সেটা হবে ইয়ং, হস্যই অন্তস্থ অনুস্বার বা বয় হসন্ত, ইয়ং হবে। ইয়ংটা কোথায় আছে, ইদম শব্দ, ইদম শব্দের তিনটে লিঙ্গেই আছে, পুংলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, আবার ক্লীবলিঙ্গ আছে। এখানে যেহেতু সম্পদের সঙ্গে মেলাতে হবে এবং ইয়ম ইদম শব্দের স্ত্রীলিঙ্গের প্রথমার এক বচনে আছে ইয়ম, যেহেতু সম্পদ এখানে স্ত্রীলিঙ্গ তাই সেই অনুযায়ী আমাদেরকে ইয়ংটাই বসাতে হবে, তাই হবে কি ইয়ং সম্পদ। নেক্সট হচ্ছে আপূর্বক হে ধাতু আত্মনেপদী যদি হয় তখন অর্থটা কি হয়। আপূর্বক হে ধাতু আত্মনেপদী হলে অর্থটা হবে কি জয়ের ইচ্ছায় স্পর্ধাপূর্বক আহ্বান করা। এটা আমাদের অপশনে ছিল, চারটে অপশনের মধ্যে এই অপশনটা ছিল এবং এটাই হচ্ছে অ্যান্সার, জয়ের ইচ্ছায় স্পর্ধাপূর্বক আহ্বান করা। হে মানে হচ্ছে আহ্বান করা, কাউকে ডাকা। এবার আপূর্বক হে ধাতু আহ্বান করা এই হলে যখন আত্মনেপদী হয়ে যাবে তখন অর্থটা হবে কি শুধু ডাকা না, কি জন্য ডাকছে, জয়ের ইচ্ছায় স্পর্ধা পূর্বক আহ্বান করা। জয় করবে, কোনো যুদ্ধে জয় করবে তার জন্য স্পর্ধা পূর্বক আহ্বান করছে, ডাকছে। নেক্সট হচ্ছে রোহিত শব্দের স্ত্রীলিঙ্গ, রোহিত শব্দের স্ত্রীলিঙ্গ। ওখানে অনেকেই কিন্তু বলছে যে রোহিত শব্দের স্ত্রীলিঙ্গ রোহিতা, অনেকের মনে এটা হচ্ছে, কিন্তু রোহিত শব্দের স্ত্রীলিঙ্গের যে রূপটা
সেটা কিন্তু হবে রোহিণী। রোহিতা হবে না, রোহিত শব্দের স্ত্রীলিঙ্গ হবে রোহিণী। নেক্সট বলছে কি বহুর মধ্যে একটি উৎকর্ষ অপকর্ষ বোঝালে কোন কোন কি বিভক্তি হয়? বহুর মধ্যে যখন একটির উৎকর্ষ আর অপকর্ষ বোঝায় তখন কোন কোন বিভক্তি হয় সেটা লিখতে হবে। এখানে যে অ্যান্সারটা হবে সেটা হবে কি ষষ্ঠী ও সপ্তমী, এই দুটো বিভক্তি হয় বহুর মধ্যে যদি একটির উৎকর্ষ অপকর্ষ বোঝায়। কারণ তোমরা ভালো করে খেয়াল করে রাখো, একটা সূত্র আছে না যতশ্চ নির্ধারণম, এই যতশ্চ নির্ধারণমে কিন্তু দুটো বিভক্তি হয়। যেমন কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, এখানে বলো বহুর মধ্যে একটির উৎকর্ষ বা অপকর্ষ, এখানে অপকর্ষ নাম যে এখানে যেহেতু বলছে কবিদের মধ্যে, এই বহু কবিদের মধ্যে কালিদাস একজনকে বেছে নিয়েছে, সে হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে একবার আমরা ষষ্ঠী বিভক্তি করে করব যে কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, আবার একবার সপ্তমী বিভক্তি করে করব কবিষু কালিদাস শ্রেষ্ঠ। তাহলে দেখতেই পেলাম যে ষষ্ঠী এবং সপ্তমী এই দুটো বিভক্তিতেই কিন্তু বহুর মধ্যে একটা উৎকর্ষ অপকর্ষ বোঝায়। নেক্সট বলছে কি দা ধাতুর লট প্রথম পুরুষ বহু বচন। দা ধাতুর লট প্রথম পুরুষ বহু বচন। একটা জিনিস হচ্ছে দা ধাতু, দা ধাতু কিন্তু আমরা দুবার পড়েছি বলতে মানে দুটো গণ হিসাবে, যেটা আমরা পড়েছি যে যচ্ছতি যচ্ছতা যচ্ছন্তি যচ্ছসি যচ্ছতা যচ্ছতা যচ্ছামি যচ্ছাব যচ্ছাম, এই যেটা বললাম এটাও কিন্তু দা ধাতু এবং এর মানেও দান করা, তবে এটা হলো ভাদিগণীয় দা ধাতু, এটা হচ্ছে ভাদিগণীয় দা ধাতু। আমাদের এখানে পরীক্ষায় যেটা চেয়েছে সেটা কিন্তু ভাদিগণীয় চাইনি, এখানে যেটা চেয়েছে সেটা হলো হাদিগণীয়, ওটা ছিল ভয় বয় আকার দয় হস্যি ভাদিগণীয়, আর এটা হচ্ছে হাদিগণীয় হয় বয় আকার দয় হস্যি। তো হাদিগণীয় কিছু ধাতু আছে, আমাদের যে 10টা গণ আছে তার মধ্যে এই ভাদিগণীয় যেমন একটা গণ, এই হাদিগণীয় সেরকম একটা গণ, এবং সেই হাদিগণীয়র মধ্যে এই দা ধাতুটা পড়ছে, এটার মানেও দান করা। এবারে বলছে কি লট প্রথম পুরুষ বহু বছর, এই দা ধাতুর আমি আগে যেটা বললাম যচ্ছতি যচ্ছতা যচ্ছন্তি সেটা ছিল ভাদিগণীয় দা ধাতুর লটের রূপটা, আর এখানে যে হাদিগণীয় দা ধাতু বলেছে এর লটের রূপটা কি তি তসন্তি, এটা তো আমাদের রূপ যে তি তসন্তি শীত হস্ত মি বসমস, এখানে যখন আমরা এই দা ধাতুটাতে কনভার্ট করব তখন হবে দদাতি দত্ত দদতি, দদাসি দত্থ দত্থ, দদামি দদ্য দদ্য, এটা হচ্ছে দা ধাতুর লটের রূপ, কি গণীয় হাদিগণীয় দা ধাতুর লটের রূপ। তাহলে আমাদের যেহেতু লটের প্রথম পুরুষ বহু বচন চেয়েছে, কি বললাম দদাতি দত্ত দদতি, তাহলে আমাদের উত্তরটা হবে দদতি। তাহলে এটা মাথায় রাখতে হবে, দা ধাতুটা কিন্তু দান করা দুটো গণের মধ্যে, একটা ভাদিগণীয় আর একটা হাদিগণীয়। আমাদের অপশন যেটা চেয়েছে, আমাদের অপশানে একটাও যচ্ছতি দিয়ে দেয়নি, অন্তর্য দিয়ে একটাও শুরু হয়নি, সবই এই দা দিয়েই শুরু হয়েছে, দদত বা দদতি দত্ত এরকমই দিয়েছে, মানে এই দা ধাতুটাই ওরা বলেছে, হাদিগণীয় দা ধাতুটা বলেছে, তাই উত্তরটা কারেক্ট অ্যান্সার হচ্ছে দদতি। নেক্সট বলছে দেখো যে বচ যুক্ত নট করলে কি হবে। তো এই নট হচ্ছে একটা প্রত্যয়, আমাদের প্রত্যয় কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় আমরা পড়েছি, এবং এই কৃত প্রত্যয়ের মধ্যে 5টা প্রত্যয়কে কৃত্য প্রত্যয় বলা হয়। সেই 5টা প্রত্যয় কি ছিল তব্য অনিয় নিয়ত যত আর কপ, এবং সেই কৃত্য প্রত্যয়ের মধ্যেই এটা দিয়েছে যে বচ যুক্ত নিয়ত। এবার আমাদের অপশানে যেটা থাকবে সেটাই অ্যান্সার করতে হবে, মানে বচের সঙ্গে বচ ধাতুর সাথে যদি নট প্রত্যয় করি তাহলে আমরা দুটো রূপ পাই, একটা পাই হচ্ছে বাক্য পাই যেরকম সেরকম আবার বাচ্য পাই। এবার আমাদের অপশনের উপর দেখতে হবে, আমাদের 3টে অপশন তো আলাদাই দেবে, তো তার মধ্যে যদি বাক্য থাকে তাহলে সেই বাক্যটাতে আমার কারেক্ট করতে হবে, আর যদি বাচ্য থাকে তাহলে আমাদের বাচ্যটাতে কারেক্ট করতে হবে। তাহলে দুটো রূপ হয়, বাক্যও হয় আর বাচ্য হয়, বচ যুক্ত নট করলে বাক্য হয় আর বাচ্য হয়। নেক্সট হচ্ছে ঋত্বিক আত্মনে ড্যাশ, মানে ঋত্বিক আত্মনে
কি সেটা বসাতে হবে। চারটে অপশন আছে, তার মধ্যে কোনটা সঠিক হবে সেটা বসাতে হবে। এখানে যেহেতু বলছে ওখানে যে অপশনগুলো ছিল সেগুলো যোগ্য করা অর্থে ছিল, যজতি যজতে এরকমই অপশন ছিল। তো এখানে যে অপশনটা আমাদের বসাতে হবে সেটা হচ্ছে কি ঋত্বিক আত্মনে যজতে, ঋত্বিক আত্মনে যজতে হবে। কারণ যজতি আর যজতে এই যে দুটো অর্থ পার্থক্য রয়েছে, এ দুটোর মানে হচ্ছে একটা যজতি মানে হলো পরের জন্য যোগ্য করা, আর যজতে মানে হচ্ছে নিজের জন্য যোগ্য করা। তো আত্মনে যেটা বলে দিয়েছে মানে নিজের, ঋত্বিক আত্মনে যজতে মানে ঋত্বিক হচ্ছে নিজের জন্য যোগ্য করছে, এখানে আত্মনে দেখেই আমাদেরকে করতে হবে যজতে। নেক্সট হচ্ছে সংযুক্ত কর্তা। সংযুক্ত কর্তা করলে কি হবে, সন্ধি বিচ্ছেদ দিয়েছে, সংযুক্ত কর্তা করলে হয় সংস্কর্তা, সংযুক্ত কর্তা করলে হয় সংস্কর্তা। আর আমরা যে সংস্কৃত, এই সংস্কৃতটা সন্ধি বিচ্ছেদ করলে কি হয় বলতো, সংযুক্ত কৃত করলে হয় সংস্কৃত, দুটো অনেকটা একই। সংযুক্ত কর্তা হলো সংস্কর্তা আর সংযুক্ত কৃত হচ্ছে সংস্কৃত। নেক্সট হচ্ছে শুশ্রূষস্য। শুশ্রূষস্য এটা কিভাবে হয়েছে সেটা আমাদেরকে জানতে লিখতে হবে। চারটে অপশনের মধ্যে দুটো সনন্ত ধাতু দিয়ে দিয়েছিল আর দুটো জঙন্ত ধাতু দিয়ে দিয়েছিল। তো প্রথম কথা হচ্ছে এখানে কোনো জঙন্ত ধাতু হয়নি, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে সনন্ত ধাতু। এখন সনন্ত ধাতুর মধ্যে মধ্যম পুরুষের কোনটা হয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে। এখানে যেটা হয়েছে শ্রু ধাতু, শ্রু ধাতুর সাথে সন প্রত্যয় করে লোট, মধ্যম পুরুষ এক বচন, এখানে মধ্যম পুরুষ এক বচন হয়েছে, লোট মধ্যম পুরুষ এক বচন। এই শ্রু ধাতুটা কিন্তু আত্মনেপদী ধাতু, আর আমাদের আত্মনেপদীতে লোটের রূপটা কি তাম আতাম অন্তাম স আথাম ধম, আর ওই আবহই আমহ। তাহলে এই যে স, ওই স বানানটা দন্ত শয় বয়, এখানে সেই শুশ্রু শস্য দন্ত শয় বয় লাস্টে আছে, সেই জন্য হয়েছে লোট মধ্যম পুরুষ এক বচন। শ্রু ধাতুর সাথে সন প্রত্যয় করে লোট মধ্যম পুরুষ এক বচন হয়েছে। এই শ্রু ধাতুটা তালবস্যয় রফলা দীর্ঘ হবে না, তালবস্যয় রফলা হচ্ছে হস্য, শ্রু মানে শ্রবণ করা বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে শ্রিয়া অর্থ। শ্রিয়া অর্থ এটার বিকল্প রূপটা, বৈকল্পিক রূপটা কি সেটা লিখতে হবে। তো এই যে বৈকল্পিক রূপ নিয়ে একটা আমাদের সংস্কৃতের চ্যাপ্টার রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের বৈকল্পিক রূপ মানে সন্ধিগত বৈকল্পিক রূপ আছে, শব্দরূপগত আছে, ধাতুরূপগত আছে, সমাসগত আছে, কৃৎপ্রত্যয়গত আছে, তদ্ধিত প্রত্যয়গত আছে, নাম ধাতুগত আছে। তো বিভিন্ন মানে আমরা যা সংস্কৃত পড়েছি সেই সমস্তই কিন্তু আবার বৈকল্পিক রূপ একটা করে আছে। এখানে বলছে শ্রিয়া অর্থ মানে এটা হচ্ছে সন্ধিগত, সন্ধিগত বৈকল্পিক রূপ বলেছে, এবং এই বৈকল্পিক যে রূপটা হবে সেটা হবে শ্রিয়া অর্থ, এই বৈকল্পিক রূপটা হবে শ্রিয়া অর্থ। তাহলে আমাদের অপশন চারটের মধ্যে কোনটা সঠিক হবে, শ্রিয়া অর্থ যেটাই আছে সেটাই সঠিক হবে। নেক্সট হচ্ছে হেতু অর্থে এবার কোন কোন বিভক্তি হয় সেটা আমাদেরকে বলতে হবে। হেতু অর্থে কোন কোন বিভক্তি হয় সেটা আমাদেরকে বলতে হবে। তো হেতু অর্থে কিন্তু তিনটে বিভক্তি হয়, একটা হচ্ছে তৃতীয়া বিভক্তি হয়, পঞ্চমী বিভক্তি হয়, আর ষষ্ঠী বিভক্তি হয়। সূত্রগুলো খেয়াল করো। তৃতীয়া বিভক্তি যেটা হয়, তৃতীয়া বিভক্তি যেটা হয় সেটা সূত্র হচ্ছে ছিল হেতৌ, তৃতীয়া বিভক্তি সূত্রটা ছিল হেতৌ। এবারে আসি পঞ্চমী, পঞ্চমী বিভক্তির যে সূত্রটা সেটা ছিল হেতৌ চ, দুটো বিভক্তি। আর নেক্সট হচ্ছে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তিতে যে সূত্রটা সেটা ছিল হেতু সংক্রান্ত, ষষ্ঠী হেতু প্রয়োগে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে বিভক্তি হয় হেতু অর্থে, এবং আমাদের দুটো দিয়েও দিয়েছিল অপশনে, বা তিনটে দিয়েও দিয়েছিল, সেই তিনটেই হচ্ছে সঠিক। তৃতীয়া, পঞ্চমী আর ষষ্ঠী। তৃতীয়াতে হেতু, পঞ্চমীতে হেতৌচা, আর ষষ্ঠী সংক্রান্ত যে সূত্রটা সেটা হচ্ছে ষষ্ঠী হেতু প্রয়োগ। এই তিনটে বিভক্তিতে হেতু হয়। নেক্সট হচ্ছে ভৃত্য কার্যাত ড্যাশ। ভৃত্য কার্য হইতে বিরাম নিল, তাহলে কি হবে? বিরমতি, পরস্যৈপদী হবে। বিরমতি, ভৃত্য কার্যাত বিরমতি। দেব যুক্ত ঋষি, এটা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দেব যুক্ত ঋষি। এখন দেখো, যদি আমি এই বিসর্গটা তুলে দেই তাহলে কি হবে? দেব উচ্চারণ করব না, দেব উচ্চারণ করব, কারণ বয়ের সঙ্গে একটা অ স্বরবর্ণ যুক্ত রয়েছে, দেব আছে। এবার এই যখন বলবে দেবযুক্ত ঋষি, তখন কিন্তু উত্তরটা হবে দেবর্ষি। তখন কিন্তু এই উত্তরটা সঠিক, কারণ অর সঙ্গে পরে যদি রি থাকে তাহলে সেটা অর হয়ে যায়। দেবর্ষি বলছি না, অর হয়ে যায়। অস্বর বর্ণের সঙ্গে যদি রি যুক্ত হয় তাহলে সেটা অর হয়েছে, তাই দেবর্ষি। এবারে আসি, যদি যেটা আমাদের দিয়েছিল পরীক্ষায় দেবযুক্ত ঋষি, এবার এখানে বিসর্গ লাগিয়ে দিল, তখন কিন্তু উত্তরটা হবে দেব ঋষি। তখন উত্তরটা হবে দেব ঋষি, আর বয়ের সঙ্গে বিসর্গ রয়েছে এবং বিসর্গর পরে রি রয়েছে, সেজন্য তখন হয়ে যাবে কি দেব ঋষি, বিসর্গটা লোপ পেয়ে যাবে। দেব যুক্ত ঋষি করে হবে দেব ঋষি। নেক্সট হচ্ছে হিতান্ন জ ড্যাশ স কিম প্রভু। হিতান্ন জ ড্যাশ স কিম প্রভু, এটা একটা গদ্য থেকে একটা তুলে দিয়েছে একটা লাইন, এবং তার মধ্যে এখানে যে ধাতুটা বসবে সেটা আমাদেরকে বসাতে হবে। সংশ্রীনুতে, সংশ্রীনতি আছে আর শ্রীনুতে আছে, তো দুটোর মানে হচ্ছে আলাদা, এই দুটো হচ্ছে অর্থ পার্থক্যর ক্ষেত্রে বোঝাচ্ছে। এখানে যেটা হবে সেটা হবে কি সংশ্রীনুতে, হিতান্ন ইয় সংশ্রীনুতে স কিম প্রভু। নেক্সট হচ্ছে ত্রয়মুনয় সমাস। ত্রয়মুনয় করলে হবে ত্রিমুনি। ত্রিমুনি, ত্রয়মুনয় করলে হবে ত্রিমুনি এবং মুনি। এটা হচ্ছে কিন্তু কি সমাস হয়েছে? অব্যয়ীভাব সমাস। এটা যে সমাস হয়েছে সেটা হলো অব্যয়ীভাব সমাস। ত্রয়মুনয় ত্রিমুনি অব্যয়ীভাব সমাস। নেক্সট হচ্ছে কুটিলং ব্রজতি। কুটিলং ব্রজতি, এটা কিন্তু জঙন্ত ধাতু দিয়েছে। আমাদের চারটে ধাতু ছিল, সনন্ত ধাতু, জঙন্ত ধাতু, নিজন্ত ধাতু আর নাম ধাতু। তাহলে এখানে যেটা দিয়েছে কুটিলং ব্রজতি, এটা হচ্ছে জঙন্ত ধাতু। উত্তরটা হবে বা ব্রজতে, ব্রজ ধাতু। কুটিলং ব্রজতি করলে হবে বা ব্রজতে। লাস্ট হচ্ছে আত্মনং কবি মিচ্ছতি। আত্মনং কবি মিচ্ছতি করলে হবে কবি অতি। একটু আগেই করলাম রাজানাম ইব আচরতি, হলো রাজিয়তি। আত্মনং কবি মিচ্ছতি করলে হবে কবি অতি। তাহলে এইগুলো ছিল আমাদের, আর বাকি যে ব্যাকরণ পাঠ সেটা আমরা আজকে পুরোটা তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম, এবং আর আমাদের বাকি থাকছে এই ব্যাকরণ বাদে আর বাকি প্রশ্নগুলো, যেগুলো গদ্য পদ্য নাটক থেকে দিয়েছে, তো সেগুলো আমরা পরের এপিসোডে আলোচনা করব। তো আশা করি আমার অ্যান্সারের সাথে তোমাদের অ্যান্সার সবার মিলেছে, এবং আমার অ্যান্সারে যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। তো পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। আর হ্যাঁ, তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে পরবর্তীতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমরা যেন খুব সহজেই দেখতে পাও। তো পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।